বয়েল এবং চার্লসের সূত্র হচ্ছে থেকে আমরা যদি পিবি সমান এনআরটি সমীকরণটা প্রতিপাদন করা যায় কিনা, এটা হচ্ছে তোমাকে এখানে বলছে। আমরা বয়েলের সূত্র অনুসারে কি জানি, দেখো বয়েলের সূত্র অনুসারে জানি পি সমানুপাতিক হচ্ছে 1/p, এবং চার্লসের সূত্র অনুসারে আমরা জানি বি সমানুপাতিক হচ্ছে টি। তাহলে এখন দেখো এখানে লেফট সাইড হচ্ছে ইকুয়াল, তাহলে এখান থেকে আমরা কি পাই, বি সমানুপাতিক টি এবং হচ্ছে 1/p। তাহলে এখানে কি আসে যে বি সমানুপাতিক টি ডিভাইডেড বাই পি। তাহলে দেখো বি ইকুয়াল টু হচ্ছে গিয়ে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক আনবা। সাপোজ সেই সমানুপাতিক ধ্রুবকটা যদি মোলার গ্যাস ধ্রুবকটাকে নেই, তাহলে হয় কি দেখো টি ডিভাইডেড বাই পি। তাহলে দেখো সেক্ষেত্রে আমাদের হয় কি পিবি ইকুয়াল টু হচ্ছে আরটি হয়, তাই তো। এখন দেখো আমরা আদর্শ গ্যাসের সমীকরণ জানি পিবি ইকুয়াল টু হচ্ছে এন আর টি, এটা আমরা জানি। যদি এন ইকুয়াল টু 1 মোল হয়, এনের মান যদি 1 মোল হয়, সেক্ষেত্রে বয়েলের সূত্র এবং চার্লসের সূত্রের থেকে আমরা আদর্শ সূত্রটা প্রুভ হয়। কখন? অনলি এনের মান যদি মোল সংখ্যা যদি 1 মোল আমরা বিবেচনা করি, সেক্ষেত্রেই কেবল আমরা বানাতে পারবো, আদারওয়াইজ আমাদের কিন্তু হবে না। এনের মান যদি হচ্ছে একের অধিক মোল হয়, যে ছোট হাতের এনের মান যদি 2 মোল বা 3 মোলের ক্ষেত্রে তোমাকে বিবেচনা করতে বলে, সেক্ষেত্রে আমাদের আসলে বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র থেকে আদর্শ গ্যাসের সমীকরণটা প্রতিপাদন হবে না। আদারওয়াইজ তুমি দেখো পিবি সমান আরটি পাও। ওকে, কখন? আমরা নর্মালি সমানুপাতিক ধ্রুবকটাকে কে ধরি, যদি কে না ধরে তুমি যদি আর ধরো, আরও তো একটা ধ্রুবক যেটা মোলার গ্যাস ধ্রুবক আমরা বলবো, যদি কে এর পরিবর্তে তুমি যদি আর বিবেচনা করো সে এবং এন এর মান যদি তুমি অন বিবেচনা করো, সেক্ষেত্রে আমাদের পিবি সমান আরটি হয়, যেটা পিবি সমান এনআরটি সমীকরণের সাথে সামঞ্জস্য। কখন? যখন এন এর মান হচ্ছে অন। বুঝতে পারছি? জি স্যার, বুঝছি। ওকে, আমাদের হচ্ছে গিয়ে ইয়াতে প্রবলেম আছে অনেকেরই স্যার, মধ্যে। বলো। স্যার, সেন্টিমিটার কিউব আর মিলিলিটারের ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে তো মেবি মানটা সমান। আর যদি জিএম কিউব আর লিটারের সাথে মানে লিটার চিন্তা করি তাহলেও কি মানটা সমান হবে দুটার ক্ষেত্রে? আমি তোমার কোশ্চেনটা ক্লিয়ারলি বুঝি না, আবার একটু বলো। স্যার, সেন্টিমিটার কিউব আর মিলিলিটার এই দুটো যদি চিন্তা করা হয় তাহলে তো মনে হয় মানটা সমান হয়। হ্যাঁ, সমান। আর যদি হ্যাঁ, জিএম কিউব আর লিটারের ক্ষেত্রে চিন্তা করি সেটাও কি মান সমান হবে? হ্যাঁ, লিটারের ক্ষেত্রে সমান হবে। আচ্ছা স্যার। ওকে, আমাদের দেখো। স্যার, আমি এই কনভার্ট গুলাই করতে পারতেছি না। আচ্ছা, কনভার্ট আমরা আস্তে আস্তে শিখবো, একটু ধৈর্য ধরো। আমাদের কনভার্সন এখন পর্যন্ত অনেকটা হয়নি, আস্তে আস্তে হবে, একদিনে তো এই জিনিসটা হবে না। এখন পর্যন্ত আমরা কয়টা অঙ্ক করেছি, বেশি অঙ্ক কিন্তু আমরা এখনো করি নাই। সো কনভার্সন আস্তে আস্তে আয়ত্ত হয়ে যাবে, একটু ধৈর্য ধরো, ইনশাল্লাহ কনভার্সন আয়ত্ত এগুলা হবে। কি আপনি সলভ করাই দিবেন? হ্যাঁ, আমরা সলভ করাই দিচ্ছি। 3 নাম্বারটা দেখো, আমরা 3 নাম্বার কোশ্চেনটা কি পারছি। 1 নাম্বার 2 নাম্বার তো আসলে কিছুই না। এসআই এককে আর এর মান কত, নর্মালি আমরা এসআই এককে আর এর মান হচ্ছে 8.314 জানি। তারপর লিটার বায়ুচাপ এককে আর এর মান নির্ণয় করো। তো লিটার বায়ুচাপ এককে আর এর মান নির্ণয় করাটা পেছনে কিন্তু আমাদের ছিল না, ওখান থেকে আমরা দেখে নিতে পারি। আমরা কি বুঝতে পারছি কোথায় ছিল? জি স্যার। ওকে, তো 3 নাম্বারটা বুঝিনি। তারপর দেখো এসটিপি কি, পারি নাই। নর্মালি এসটিপি আমরা বলতে কি বুঝি, এগুলো কমার্কের কোশ্চেন। এসটিপি বলতে আমরা স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার জানি। সো এটা আসলে আমরা পারলাম। 3 নাম্বার কোশ্চেনটা যদি আমরা সলভ করতে যাই, 3 নাম্বার কোশ্চেনটা কি বলছে দেখো। 3 নাম্বার কোশ্চেনটা বলা হয়েছে যে একটা খোলা পাত্রকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা যদি হয়, 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে উত্তপ্ত করা হয়েছে, তার মানে T1 আছে কত, 27 ডিগ্রি সেলসিয়াস। তো 27-এর সাথে যদি হচ্ছে গিয়ে 273 যোগ করো, তাহলে T1 এর মানটা আমরা কত, 300 কেলভিন পাই। ওকে, এখন বলছে যে উত্তপ্ত করলে 27 ডিগ্রি সেলসিয়াসে যদি উত্তপ্ত করা হয়, তাহলে পাত্রে উপস্থিত পাত্রে যে বায়ুটা থাকবে, তাহলে আমরা মনে করে নিলাম পাত্রে যে বায়ুটা আছে সেটা আমাদের V1 মনে করলাম, সেই V1 এর পরিমাণটাকে, আয়তনটাকে আমরা V ধরে নিলাম। বুঝতে পেরেছো? মনে করে নিলাম পাত্রের যে আয়তনটা, সেই আয়তনটাকে হচ্ছে ভি আয়তন মনে করে নিলাম, যেটা আমাদের কোশ্চেনে দেওয়া নেই। এটা হচ্ছে মনে করি পাত্রের আয়তনটাকে বিয়ন ধরছি, বিয়নের পরিবর্তে আমরা ভি লিখতে পারি। এখন দেখো বলছে কি, এই ভি এর 3/5 অংশ বেরিয়ে যায়। তাহলে দেখো ভি এর 3/5 অংশ বেরিয়ে গেলে ভিটুটা কি হবে, এই ভি তো আছে, ধরো
তোমার এটা একটা পাত্র, এই পাত্রে যে বায়ু আছে সেই বায়ু থেকে, সেই বায়ুটা হচ্ছে ভি, ভি থেকে কিছু বায়ু বেরিয়ে যাবে মানে 3/b, এই বি এর 3/5 অংশ, তার মানে কি বি এর 3/5, তার মানে আসে কি থ্রাইস b/5 অংশ বেরিয়ে গেছে। তাহলে বি থেকে বেরিয়ে গিয়েছে, তাহলে বি থেকে সেটা কি মাইনাস হবে না? তাহলে পাত্রের আয়তনটা থাকতেছে কত, 5b মাইনাস হচ্ছে থ্রাইস বি, টোয়াইস b/5। এক মিনিট, এত অংশ বেরিয়ে যায় যদি পাত্রের আয়তন স্থির থাকে, তাহলে কত তাপমাত্রা উত্তপ্ত করা হয়েছিল, আচ্ছা আচ্ছা বেরিয়ে গেছে। তাহলে চাপ হবে না? না না না, তুমি দেখো এখানে বলছে কি বেরিয়ে গেছে, তাহলে যেটা বেরিয়ে গেছে ভিটুটা হবে কি সেইটা সহ আয়তন, তাহলে এখানে কি হবে প্লাস হবে, তাহলে এখানে 8b হবে। কেন প্লাস হবে একটু বোঝো। ধরো আমাদের প্রাথমিক অবস্থায় আয়তনটা ভি ছিল, ঠিক আছে, আয়তনটা ভি ছিল। এখন দেখো এই ভি এর এত অংশ বের হয়ে গেছে, থ্রাইস b/5 বের হয়ে গেছে, তাহলে ওই ভি এর সাথে আমাদের এইটা কি যোগ হয়ে কি ওখানে যে আয়তনটা হবে সেই আয়তনটা আমরা পাই। বুঝছো না বুঝো নাই? ধরো তোমার কাছে 100 টাকা আছে, হ্যাঁ 100 টাকা আছে, এখন 100 টাকার মানে 4/1 তুমি কাউকে দিয়ে দিয়েছো। এখন তো তুমি তো 100 টাকার মালিক না, তুমি কয় টাকার মালিক, 75 টাকার মালিক। কিন্তু তোমার কাছে টাকা তাহলে কত ছিল, ওই 75 টাকার সাথে তুমি হচ্ছে গিয়ে 4/1 যে দিয়ে দিয়েছো তুমি, যেটা সেটা সহ তো তুমি আসলে মালিক ছিলা, তাই কি না বলো? তাহলে কি হবে, ওই যে তোমার যে 75 টাকা আছে সেই 75 টাকার সাথে আমাদের কি ওই যে 1/4, ওই যে আমাদের যে মূল যে টাকাটা 100 টাকার 1/4 অংশ যোগ হবে, তার মানে কি তখন তুমি 100 টাকার মালিক হবা নাকি? তাহলে এখানে যদি আমরা একটু ফ্রেশভাবে আর অঙ্কটা যদি দেখাই, আরেকবার একটু বলেন। হ্যাঁ আর একবার বলতেছি। ধরো তোমার হচ্ছে নর্মালি প্রাথমিক অবস্থা আয়তনটাকে ভি ধরে নিলাম, এখন বলছে টেম্পারেচারটাকে আমরা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস আছে, এটাকে 27 যোগ হচ্ছে 300 মানে সরি 273, এখানে হচ্ছে আমরা 300 কেলভিন পেলাম। এখন বলা হয়েছে এই আয়তনটার 3/5 অংশ বেরিয়ে গেছে, তার মানে বেরিয়ে যেটা গেছে সেই বেরিয়ে যাওয়া অংশ সহ বেরিয়ে যাওয়া হবে কি থ্রাইস b/5, এই বি এর 3/5 অংশ বেরিয়ে গিয়েছে, তাহলে হচ্ছে কি বি এর 3/5 অংশ বেরিয়ে গেছে, তাহলে হলো কি 3b/5। তাহলে মূল আয়তনটা আসলে কত, বেরিয়ে যেটা গেছে সেটার সাথে এই যে আয়তন যেটা ছিল সেই আয়তনটা যোগ করলে আমরা কি মূল আয়তনটা পাবো। বুঝছো না বুঝো নাই? জি স্যার। ওকে, তাহলে এখানে কি আসে দেখো 8b/5 আসবে, আসবে কিনা বলো? জি স্যার। আচ্ছা, তাহলে এখন এইটার ক্ষেত্রে টেম্পারেচারটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে, তাহলে এখন আমরা কি লিখতে পারি, P1 না ভি এর সাথে V1/T1 ইকুয়াল টু কি V2/T2, তাহলে T2 এর মানটা যদি তুমি বের করতে চাও তাহলে হবে কি T1 V2/V1, তাহলে দেখো T2 এর মান কত, T1 এর মান কত ছিল 300, V2 এর মান কত ছিল, V2 এর মান হচ্ছে 8b/5, আর V1 এর মান কত ছিল V। তাহলে এখানে কত হলো দেখো 300 ইন্টু হচ্ছে 8b/5 ইন্টু হচ্ছে 1/b, এই ভিবি কাটা যায়, তাহলে হয় কত, এখানে 5 দ্বারা যদি কাটো তাহলে হচ্ছে 530 60, তাহলে হচ্ছে 480 কেলভিন আসলো T2। তো 480 কেলভিন যদি হয়, এখান থেকে যদি তুমি সেলসিয়াসে নিতে চাও তাহলে অবশ্যই 273 বিয়োগ করো, 273 ডিগ্রি সেলসিয়াস বিয়োগ করলে কত আসে 480 মাইনাস হচ্ছে 273, তাতে আমাদের কত 260 ডিগ্রি সেলসিয়াস চলে আসে। আমরা কি বুঝতে পারছি? স্যার এখানে একটা কথা আছে না যে আয়তন স্থির, মানে আমি একটু বুঝি নাই আয়তনের হিসাবটা। আয়তনের স্থির বলতে হচ্ছে গিয়ে ওই স্থিরের কারণে কিন্তু হচ্ছে আমাদের প্লাজ হয়েছে, হ্যাঁ নতুবা বেরিয়ে গেলে তো সেই অংশটা বাদ দিতাম, আয়তনটা স্থির না, তাহলে যে অংশটা হচ্ছে গিয়ে তোমার বেরিয়ে গেছে সেই অংশটাকে আমরা বাদ দিতে পারবো না বিধেই কি আমাদের যে আয়তনটা ছিল ওই বেরিয়ে যাওয়া অংশটা কি সেই আয়তনের সাথে যোগ হয়েছে। বুঝছো কিনা বলো? অর্থাৎ এখানে ভিটা ধরা হয়েছে বের হয়ে যাওয়ার পরে যে বাকি অংশটা সেটা।
হ্যাঁ, সেটা হচ্ছে ভি। এখন যেটা বের হয়ে গেছে, তাহলে সেটা অংশটা যোগ করার পর প্রকৃত ভিটা পাবো আমরা। এই যে প্রকৃত ভি ভি2টা পাবো। বেরিয়ে যেটা জি গেছে স্যার। সেই অংশটা যোগ করার পর আমরা পাবো কি, প্রকৃত ভিটা পাবো। সেই প্রকৃত ভিটাকে আমরা কি ভি2 ধরেছি। বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। সবাই বুঝছো? আমি আবারও বলতেছি, দেখো তোমাকে বলছি কি, একটা খোলা পাত্রকে 27 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করলে করা হলো, হ্যাঁ, করলে হচ্ছে পাত্রে উপস্থিত বায়ুর 3/5 অংশ বেরিয়ে যায়। তাহলে আমাদের 27 ডিগ্রি সেলসিয়াসে যেটা উত্তপ্ত করছে সেখানে আমাদের টেম্পারেচারটা 300 কেলভিন আসলো। এখন বেরিয়ে যাওয়ার পরে যে আয়তনটা হয় সেটাকে আমরা ধরো ভি ধরলাম। এখন ক্লিয়ারলি একটু বোঝার চেষ্টা করো, বেরিয়ে যাওয়ার পর যে আয়তনটা সেটাকে আমরা ভি ধরেছি এবং ওই ক্ষেত্রে টেম্পারেচারটা ছিল কত, 300 কেলভিন। কিন্তু প্রাথমিক অবস্থায় টেম্পারেচারটা আমাদের কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে যে অংশটা বেরিয়ে গেছে সেটা বেরিয়ে যাওয়া আয়তনের সাথে যদি যোগ করি তাহলে প্রকৃত আয়তনটা আমরা পাবো। তোমার কাছে নর্মালি 100 টাকা থাকলে সেখান থেকে যদি 25 টাকা কাউরে দিয়ে দাও, তুমি আসলে প্রকৃত কত টাকার মালিক ছিলা? 75 টাকা। এখন ওই 25 টাকা দিয়ে দেওয়ার পর তোমার কাছে যদি 75 টাকা থাকে, তাহলে 75 টাকার সাথে যদি তুমি ওই যে অংশটা তুমি দিয়ে দিছো সেই অংশটা যদি যোগ করো তাহলে তুমি প্রকৃত টাকার মালিকটা কিন্তু হও। বুঝছো বিষয়টা? জি স্যার। সবাই বুঝছো? জি স্যার, বুঝছি। ওকে, এরপরে কোনটা, 4 নাম্বারটা পারছি আমরা সবাই? স্যার, আমার একটা প্রশ্ন আছে। বলো। স্যার, যখন দুইটা ভি দেয়া থাকে তখন তো আমরা আগে যেটা থাকে ওইটাকে ভি1 আর পরে যেটা থাকে ওইটাকে ভি2 ধরি, তখন তার প্রকৃত আয়তনটা না না, খুঁজি এখানে না। তো দেওয়া নাই, এখানে তো দেওয়া নাই, এখানে হচ্ছে বলছে এত অংশ বেরিয়ে গেছে, তোমার হচ্ছে গিয়ে কোনো স্পেসিফিকভাবে আয়তনটা কিন্তু বলে নাই। স্পেসিফিক আয়তনটা কিন্তু তোমার দেওয়া নাই, এজন্যই এত হিসাব করতে হয়েছে। স্যার, এখানে প্রকৃত আয়তনটাকে ভি1 ধরা যাবে? না, প্রকৃত আয়তনটা তো তুমি জানো না, সেটা তো প্রকৃত আয়তনটাকে যদি বিয়ন ধরো তাহলে তো ওই তোমার বেরিয়ে যাওয়া অংশটা সহ তো প্রকৃত আয়তনটা হবে। তা বেরিয়ে যাওয়া অংশটা তো তুমি ইগনোর করতে পারতেছো না, ইগনোর করা যাবে না তো সেটাকে। বুঝছো? বেরিয়ে যাওয়ার যেটা বেরিয়ে গেছে সেইটা সহ তো প্রকৃত আয়তনটা নাকি? হ্যাঁ স্যার। বুঝছি ক্লিয়ারলি? হ্যাঁ স্যার, মোটামুটি। মোটামুটি কেন, বলো কি বুঝো না এখনো? স্যার, বাসায় আবার একটু দেখবো, আর একটু কেমন খটকা আছে, হ্যাঁ, একটু কঠিন মানে অঙ্কটা, যোগ একটু করার ওইটাই। একটু কঠিন আছে। 4 নাম্বারটা কি পারছি সবাই? জি স্যার, 8 নম্বরটা একটু প্রবলেম হয়েছে। 4 5 6 সবাই পারছি? 4 5 6। জি স্যার, 7 নম্বরটা পারি নাই। সাত স্যার, নাম্বার আমারও সাথে প্রবলেম আছে। আচ্ছা, 7 নাম্বার পারি নাই, দেখো 7 নাম্বারটা আমরা করাচ্ছি। 4 5 সবাই পারছো তো? 4 5 6 সবাই পেরেছি নাকি? আমার না প্রবলেম হইলো, মানে কিছু লাস্টের মানে ডিজিটে দশমিকের পর আর মেলে না সবকিছুতে। যেমন 5 নাম্বার অঙ্কটায় বইয়ে অ্যান্সার হলো 0.601 মোল, আমার আসছে হলো 0.655 মোল। না, এত 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 চেঞ্জ কেন হবে? এখানে কি সমস্যা হয়েছে? আমরা যদি 5 নাম্বারটা করি দেখি কি আসে। 5 নাম্বার কি আছে, 27 ডিগ্রি সেলসিয়াস এবং হচ্ছে 75 সেন্টিমিটার চাপে 12 লিটার হাইড্রোজেন গ্যাসের মোল সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে, তাই না? তাহলে দেখো 5 নাম্বারে তোমার কি দেওয়া আছে, টেম্পারেচারটা দেওয়া আছে কত, টেম্পারেচারটা দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 27-এর সাথে তুমি 273 যদি যোগ করো 300 কেলভিন পাও। এরপরে দেখো আমাদের চাপটা দেওয়া আছে কত, 75 সেন্টিমিটার। এখন দেখো প্রকৃতপক্ষে আমরা যে এসটিপিতে ছিল ওখানে কিন্তু চাপটা কিন্তু 75 সেন্টিমিটার এককে যখন ছিল তখন সেটা 76 সেন্টিমিটারে ছিল। সো আমরা যদি এটা যদি আমরা অ্যাটমসফিয়ারে কনভার্ট করতে চাই তাহলে 75কে কি 76 দ্বারা ভাগ করব, ভাগ করলে আমরা অ্যাটমসফিয়ার এককে পাবো 0.987 এটিএম। আমরা কি বুঝতে পারছি এটা? হ্যাঁ স্যার। ওকে। আর আমি এখানে 987 নেই নাই, 98 পর্যন্ত নিছি। না, 7টা নিবা, 9 8 নেবা না। তাহলে তুমি যদি 7টাকে ইগনোর করো তাহলে তো 0.99 নিতে হবে তোমার। তুমি যদি 7টাকে ইগনোর করো তাহলে তো আর 8 রাখতে পারবা না, তখন তো এটা কি মানে 99 হয়ে যাবে পয়েন্ট। বুঝছো বিষয়টা? জি স্যার। আয়তনটা হচ্ছে কত, আয়তনটা হচ্ছে 15 লিটার দেওয়া আছে। তাহলে চাপ যদি অ্যাটমসফিয়ার, আয়তন যদি লিটার এককে থাকে তখন আমরা মোলার গ্যাস দ্রবক 0.0821 ধরবো। এখন এন এর মানটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে,
তাহলে দেখো আমরা আদর্শ গ্যাসের সমীকরণ পিবি সমান এন আর টি জানি, তাহলে এন ইকুয়াল টু কী হবে বলো, পিবি ডিভাইডেড বাই আর টি। তাহলে পি এর মান আছে 0.987, বি এর মানটা আছে কি দেখো 15 লিটার, আর হচ্ছে 0.0821, টি এর মান হচ্ছে 300। তাহলে এখানে কত আসে দেখো 0.987 ইন্টু হচ্ছে 15 ভাগ হচ্ছে 0.0821 ইন্টু হচ্ছে 300, এটাই তো আসছে 0.0601, এটাই তো আসলো এত মোল। আর বাসায় আরেকবার করব না। হ্যাঁ অবশ্যই করো। আমরা যদি 7 নম্বর অঙ্কটা দেখি, 7 নম্বর অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্ট। 7 নম্বর অঙ্কটায় বলছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা বেলুনকে 490 ml আয়তন পর্যন্ত ফোলানো যায়। মানে কি, তার হচ্ছে সর্বোচ্চ প্রসারণ হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য যদি চিন্তা করো, সর্বোচ্চ প্রসারণ হচ্ছে 490 ml। এর বেশি যদি তুমি প্রসারিত করো তখন বেলুনটা ফেটে যাবে। এখন এই আয়তন বেলুনটির সর্বাধিক প্রসারণ হয়, তুমি যখন এই আয়তন বিবেচনা করবা তখন বেলুনটির সর্বাধিক প্রসারণ হয় ওই যে মূল আয়তনের 7/5 মানে 7/8 ভাগ হয়। এখন আমরা এক একটা করে কোশ্চেনের অ্যান্সার পড়ি, তাইলে হচ্ছে আমরা বুঝতে পারবো আসলে। প্রথম কোশ্চেনটা বলছে বেলুনটিকে যদি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কমে আনা হয়, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আনা হয় তবে কি ফেটে যাবে কিনা। প্রথম কোশ্চেন হচ্ছে গিয়ে 0 ডিগ্রি সেলসিয়াসে তো আয়তন প্রসারণ ছিল 490 ml পর্যন্ত। এখন টেম্পারেচারটা বাড়িয়ে যদি আমরা 90 ডিগ্রি সেলসিয়াস করি, সেক্ষেত্রে আমাদের বেলুনটা ফাটবে কিনা সেটা তোমাকে আইডেন্টিফাই করতে বলছে। তাহলে প্রাথমিক স্টেজের টেম্পারেচারটা আমাদের দেখো কত ছিল, 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 0-র সাথে যদি 273 যোগ করো, তাহলে আমাদের সেটা কেলভিন এককে নিলে 273 কেলভিন পাচ্ছি। ওকে, এখন টেম্পারেচারটা তোমাকে বিবেচনা করতে বলতেছে 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 30-এর সাথে কি করব, 273 যদি যোগ করি তাহলে 303 কেলভিন পাবো। এটা বুঝছি। আর প্রাথমিক অবস্থায় তোমাকে 0 ডিগ্রি যখন সেলসিয়াস ছিল তখন আয়তনটা তোমার কত দেওয়া ছিল, 490 ml। এখন T2 যখন 30 ডিগ্রি সেলসিয়াস তখন আয়তনটা কত হবে সেটা আমরা জানি না, তো সেই আয়তনটা আমরা বের করে নিব। তাহলে আমরা দেখো কি জানি, V1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু হচ্ছে কি V2 ডিভাইডেড বাই T2। এখন দেখো এখান থেকে আমাদের V2টা বের করতে হবে, তাহলে V2 হবে কি V1 T2 ডিভাইডেড বাই T1। তাহলে V1 এর মান আছে কত দেখো 490, T2 এর মান কত 303, T1 এর মান কত 273, কত আসে 490 ইন্টু হচ্ছে 303 ডিভাইড হচ্ছে কত 273। তাতে আমাদের আসলো কত দেখো আয়তনটা 543.85 ml। তাহলে দেখো যখন টেম্পারেচারটা তুমি 30 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করলা তখন আয়তনটা পাইলা 543.85 ml। ওকে, এখন আমরা দেখো সর্বাধিক প্রসারণ কত সেটা আমরা জানি না, সেটা আমরা মনে করে নেই। মনে করি সর্বাধিক আয়তন প্রসারণ ইকুয়াল টু হচ্ছে ভি। এখন দেখো এই ভি এর যে আমাদের প্রসারণ সর্বাধিক কতটুকু হতে পারবে সেটা আমরা জানি না। এই প্রসারণটা বলছে কি আয়তনের 7/8 অংশ প্রসারিত হলে আমাদের যে ইয়াটা দেওয়া আছে 490 ml, সেই 90 ml পর্যন্ত হবে। বুঝতে পারছো, এই যে 490 mlটা দেওয়া আছে সেটা আমাদের দেওয়া আছে যে যতটুকু পর্যন্ত প্রসারিত। বলেন। হ্যাঁ বলতেছি, তোমার দেখো কোশ্চেনটা বলছে বেলুনটাকে 490 ml পর্যন্ত ফোলানো হলো। তুমি নর্মালি 400 একটা বেলুন যখন তুমি ফুলাবা তাহলে এর তো একটা রেঞ্জ আছে যে এত রেঞ্জ পর্যন্ত তুমি ফুলাতে পারবা, এর বেশি যদি ফুলাও তাহলে বেলুনটা ফেটে যাবে। তো তুমি মনে করো 490 ml পর্যন্ত ফুলাইছো কিন্তু ফেটে যায়নি। এরপর কোশ্চেনে বলা আছে দেখো যে এই আয়তন, এই যে 490 ml যে আয়তনটা তুমি পেয়েছো, এই আয়তনটা হচ্ছে তুমি ওই বেলুনটা সর্বাধিক যতটা ফুলাতে পারবা ওই সর্বোচ্চ ফোলানের 7/8 অংশ। আমি কি বোঝাতে পারছি? কোশ্চেনটার সাথে সাথে পড়ো একটু, যে তুমি সর্বাধিক যতটুকু ফুলাতে পারবা বেলুনটা, সেই সর্বাধিক কতটুকু ফুলাতে পারবা সেটা তুমি হচ্ছে গিয়ে জানো না, সেই আয়তনটাকে আমরা ভি ধরে নিয়েছি। এখন কোশ্চেনে বলা আছে তুমি বেলুনটাকে 490 ml পর্যন্ত ফুলাইছো। এখন এই 490 ml যে ফুলানো হলো, এই 490 mlটা হচ্ছে ও সর্বাধিক যত পর্যন্ত ফোলানো যাবে সেই সর্বাধিক ফোলানের 7/8 অংশ। তাহলে দেখো আমরা সর্বাধিক কত পর্যন্ত ফোলাতে পারবো, 490 ইন্টু 8 ডিভাইডেড বাই 7, তাতে আমাদের কত আসবে 8 ভাগ হচ্ছে 7
ইন্টু হচ্ছে 490। তাতে আমরা দেখো 560 ml পর্যন্ত ওই বেলুনটাকে আমরা ফোলাতে পারবো। 460 ml পর্যন্ত ফোলারে বেলুনটা ফাটবে না, কিন্তু 460 ml এর থেকে যদি বেশি ফোলাও তাহলে বেলুনটা ফেটে যাবে। এখন দেখো আমরা যখন টেম্পারেচারটা 30 ডিগ্রি করেছিলাম তখন বেলুনটা হচ্ছে ফুলেছিল কতটুকু, 543.85, কিন্তু আমাদের হাইয়েস্ট রেঞ্জ কত, 560 পর্যন্ত আমাদের বেলুনটা ফাটবে না। এর থেকে বেশি যদি আয়তন হয় তাহলে বেলুনটা ফেটে যাবে, কিন্তু এখানে যে আয়তনটা পেয়েছো সেটা কি 560-এর তুলনায় কম পেয়েছো, তাহলে কি বেলুনটা ফেটে যাবে না, বেলুনটি ফাটবে না। বুঝতে পারছি? জি স্যার। সবাই বুঝছো? বলো বুঝছি কিনা। জি স্যার, বুঝছি। সমস্যা নাই তো কারো? মানে এখানে আমি আবার একটু রিপিট করি, তোমাকে ওখানে যে 490 ml দেওয়া আছে, ওই 490 mlটা হচ্ছে তুমি কতটুকু পর্যন্ত বেলুনটা ফুলিয়েছো। হ্যাঁ, তুমি 490 ml পর্যন্ত ফুলিয়েছো, কিন্তু এটা কিন্তু এর সর্বাধিক রেঞ্জ না। ঠিক আছে, তোমাকে কোশ্চেনে আবার একটা কন্ডিশন দিয়েছে, এই যে 490 ml যে তুমি ফুলাইছো, এই 490 mlটা হচ্ছে সর্বাধিক যে তুমি প্রসারণ করতে পারবা, মানে সর্বাধিক যতটুকু মানে একে ফুলাতে পারবা, সেই সর্বাধিক ফলনের 7/8 অংশ। তাহলে সর্বোচ্চ কতটুকু পর্যন্ত ফোলাতে পারবা সেটা এখানে বের করে নিলাম। কত, 560 ml পর্যন্ত আমরা ফোলাতে পারবো। এর আয়তন প্রসারণ মানে ওই বেলুনটা সর্বাধিক 560 ml পর্যন্ত প্রসারিত হতে পারবে। এখন দেখো যখন টেম্পারেচারটা 30 ডিগ্রি করা হলো তখন আমাদের হচ্ছে বেলুনটা ফুললো কত, 543.85 ml পর্যন্ত ফুলেছে, যেটা কি এর তুলনায় কি কম। তাহলে কি বেলুনটা ফাটবে? তাহলে বেলুনটা ফাটবে না, বিকজ আমাদের সর্বাধিক ওর যে সহ্য মানে প্রসারণ যতটুকু হতে পারবে তার তুলনায় 30 ডিগ্রি সেলসিয়াসে যদি উত্তপ্ত করি তার তুলনায় আমরা কম পাই, এজন্য আমাদের ওইটা ফাটবে না। সবাই কি বুঝতে পেরেছো? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। বুঝছি কি না বলো? জি স্যার, বুঝছি। এরপরে দেখো ভি নাম্বার কোশ্চেনটা যদি আমরা দেখি, বি নাম্বার কোশ্চেনটা বলছে কত তাপমাত্রায় বেলুনটা, এখন দেখো বেলুনটা তো এখনো ফাটেনি, এখন তোমার কাছে চাওয়া হয়েছে কত তাপমাত্রার উপরে বেলুনটি ফাটবে, টেম্পারেচার কত ডিগ্রি সেলসিয়াস হলে বেলুনটা ফেটে যাবে, এটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা মনে করে নিলাম যে x°C বেলুনটা ফাটবে, মনে করি, বা T°, মানে আমরা যে টেম্পারেচারে ফাটবে সেই টেম্পারেচারটাকে আমরা T2 ধরতে পারি। হ্যাঁ, তাহলে আমরা মনে করে নিলাম, মনে করি T2 তাপমাত্রায় বেলুনটি ফেটে যাবে, এটা আমরা মনে করে নিলাম। এখন দেখো প্রাথমিক অবস্থায় টিওনের মান কত, টিওনের মান ছিল 0°C, তার মানে কি 273 কেলভিন। ওকে, আর তখন আয়তনটা কত ছিল, 490 ml ছিল, তাই কি না বলো? এখন বেলুনটার সর্বাধিক প্রসারণ কত, 560। আগের অঙ্কটা কিন্তু আমরা সর্বাধিক প্রসারণটা করেছি, যে বেলুনটা সর্বাধিক 560 ml পর্যন্ত ফুলতে পারে। তাহলে এখন এক্ষেত্রে আমাদের টেম্পারেচারটাকে কি, আমরা ধরো এখানে T2 না ধরে টি ধরলাম, T2 এর মানটা কি, তখন আমরা টি ধরেছি, তাহলে এখন আমাদের টির মানটা বের করতে হবে, V1/T1 ইকুয়াল টু হচ্ছে কি V2/T2। তাহলে দেখো আমাদের দেখো V1 এর মান আছে কত, V1 হচ্ছে 490, T1 এর মান কত 273, V2 এর মান হচ্ছে 560, T2 এর মান হচ্ছে T। তাহলে হচ্ছে গিয়ে দেখো 490T ইকুয়াল টু হচ্ছে কত 560 ইন্টু হচ্ছে 273, তাহলে T ইকুয়াল টু কত হবে 560 273 ডিভাইডেড বাই হচ্ছে 490। তাহলে দেখো 560 ইন্টু হচ্ছে গিয়ে 273 ভাগ হচ্ছে 490, তাহলে দেখো আমরা কত পাচ্ছি 312 কেলভিন পাচ্ছি। তাহলে এখন এই কেলভিনটাকে যদি সেলসিয়াসে কনভার্ট করতে চাও, 312 থেকে যদি 273 বিয়োগ করো তখনই তো আমাদের সেলসিয়াসে কনভার্ট হবে, -273। তার মানে 39°C যদি বেলুনটাকে উত্তপ্ত করো তাহলে সেই বেলুনটা ফেটে যাবে। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। সবাই বুঝছো তো?
ক্যালভিন যদি আমরা সেলসিয়াসে না নিই তাহলে কি সমস্যা আছে? হ্যাঁ, অবশ্যই সমস্যা আছে, সবসময় সেলসিয়াসে নিতে হবে। আচ্ছা 8-9 পারছি আমরা সবাই, 8-9। না স্যার আমি পারি না। 8-এ প্রবলেম আছে আমার। আচ্ছা, স্যার 8-9 দুইটাই করাই দিয়েন। ওকে ওকে। দেখো 8 নাম্বার কি বলছে, যে একটা হিলিয়াম গ্যাস বেলুন এমনভাবে তৈরি করা হলো যাতে বেলুনটি 30 কিলোমিটার উচ্চতা পর্যন্ত উঠতে পারে, মানে এর হাইয়েস্ট উপরে যতটুকু উঠতে পারবে সেটা হচ্ছে 30 কিলোমিটার পর্যন্ত উঠতে পারবে। হ্যাঁ, এখন তোমাকে বলছে ওই উচ্চতায় বেলুনটির প্রসারণ সর্বোচ্চ, যখন 30 কিলোমিটার উপরে উঠবে ওখানে গিয়ে বেলুনটা সর্বোচ্চ প্রসারিত হবে। সম্পূর্ণ প্রসারণ অবস্থায় বেলুনটির আয়তন হয় কত, 30 মানে 20 মিটার কিউব। যখন হচ্ছে ও হাইয়েস্ট প্রসারিত হয় তখন বেলুনটার আয়তনটা হচ্ছে 20 মিটার কিউব হলো। ওই উচ্চতায় বায়ুর তাপমাত্রা, ওই যে সর্বাধিক যখন 30 কিলোমিটার উপরে উঠলো তখন বায়ুর টেম্পারেচার হচ্ছে -2 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে চাপ হচ্ছে 150 মিলিমিটার মার্কারি হলে বেলুনটি সম্পূর্ণ প্রসারণ হতে কত গ্রাম হিলিয়াম প্রয়োজন, মানে ডাব্লুর মানটা তোমার কাছে এখানে জানতে চাওয়া হয়েছে। তাহলে এখানে দেখো সর্বাধিক উচ্চতায় আয়তনটা কত দেওয়া আছে, 20 মিটার কিউব। ওকে, তাহলে দেখো মিটার কিউব থেকে যদি আমরা লিটারে নিতে চাই তাহলে এইটা দেখো, এই একটা কনভার্সন কিন্তু শিখতেছো। মিটার কিউব থেকে যদি লিটারে নিতে চাই তাহলে অবশ্যই 1000 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমাদের কী হবে, এখানে আয়তনটা পেলাম 20,000 লিটার। ওকে, স্যার মিটার কিউব আর এমএল কি এক? না মিটার কিউব এবং হচ্ছে এমএল, হ্যাঁ এক, মিটার কিউব ইকুয়াল টু এমএল। তাহলে এখন মিটার কিউব থেকে এখানে এই কনভার্সন মনে রাখবা, মিটার কিউব থেকে লিটারে নিতে হলে তোমার 1000 দ্বারা গুণ, এই জিনিসগুলো মনে রাখবা, 1000 দ্বারা গুণ করব। এখন দেখো এখানে চাপ আছে কত, আমাদের চাপ আছে হচ্ছে হাইয়েস্ট উচ্চতায় চাপটা কত হলো, 150 মিলিমিটার মার্কারি। তাহলে এখন এই মিলিমিটার মার্কারিটাকে যদি অ্যাটমসফিয়ারে কনভার্ট করতে চাও কত দ্বারা ভাগ করব, বলো বলো কত দ্বারা ভাগ করব, পারা উচিত। অ্যাটমসফিয়ার আমরা নিতে চাচ্ছি, হ্যাঁ বলো। 760, এক্স্যাক্টলি। তাহলে দেখো স্যার 760। হ্যাঁ 760, 150কে যদি 760 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 0.197 অ্যাটমসফিয়ার। ওকে, এখন টেম্পারেচারটা কত দেওয়া আছে দেখো, টেম্পারেচারটা তোমার দেওয়া আছে, বলো। স্যার ওইখানে 20 এমএল কে লিটার নিতে হলে বোধহয় 1000 দিয়ে ভাগ করতে হবে না? না না, গুণ করতে হবে, গুণ করতে হবে। কনভার্সনগুলো মনে রাখবে, কনভার্সনগুলো আলাদাভাবে নোট করবা, যখন যেটা শিখবা কনভার্সন আলাদা করে নোট করে রাখবা। তাহলে টেম্পারেচারটা দেখো -2 ডিগ্রি সেন্টিগ্রেড আছে। তাহলে এখন এটাকে যদি সেলসিয়াস থেকে কেলভিনে নিতে চাও তাহলে অবশ্যই 273 যোগ করবা, তাতে আমাদের কত হবে, 271 কেলভিন আসবে। ওকে, তো 271 কেলভিন টেম্পারেচারটা আমরা পেলাম। এখন তোমাকে এখানে কোন গ্যাস বলছে বলো, হিলিয়াম গ্যাস বলছে। তাহলে হিলিয়াম গ্যাসের জন্য আমরা আণবিক ভর কত জানি, হিলিয়ামের আণবিক ভর কত, 4। তাহলে বড় হাতের এম এর মানটা কত হবে, 4। তোমার কাছে জানতে চাওয়া হয়েছে কি, ডাব্লুর মান জানতে চাওয়া হয়েছে, তাই না? এখন দেখো এই ইনফরমেশনগুলো দেওয়া আছে, এখন আমাদের ডাব্লুর মানটা বের করতে হবে। আমরা জানি কি পিবি সমান এনআরটি জানি, তাহলে এখানে আমরা লিখতে পারি এন এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, ডাব্লু ডিভাইডেড বাই এম লিখতে পারি না বলো? আমরা এরকম সূত্র শিখেছি, এন ইকুয়াল টু ডাব্লু ডিভাইডেড বাই এম, শিখছি না বলো? এন এর পরিবর্তে আমরা ডাব্লু ডিভাইডেড বাই এম লিখতে পারি। সো এখানে এর পরিবর্তে ডাব্লু ডিভাইডেড বাই এম লিখলাম, তাহলে পিবি এম ইকুয়াল টু কি, ডাব্লু আর টি। তাহলে এখন ডাব্লু ইকুয়াল টু কী হবে বলো, পিবি এম ডিভাইডেড বাই আর টি। দেখো এখানে আমাদের আয়তনটাকে লিটার এবং টেম্পারেচার মানে চাপটাকে অ্যাটমসফিয়ারে কেন নিয়েছি, এই যে আর এর মানটা এখানে ইউজ হবে, আর এর মানটা আমরা লিটার অ্যাটমসফিয়ার এককের মানটা ব্যবহার করব, এজন্য এই কাজটা করা হয়েছে। তাহলে পি এর মানটা কত আছে দেখো, 0.197, বি এর মানটা আছে কত, 20,000, এম এর মানটা আছে কত, 4, আর এর মান হচ্ছে 0.0821 এবং টি এর মান কত বলো, 271। তা ক্যালকুলেশন করি, 0.197 ইন্টু হচ্ছে গিয়ে 20,000 ইন্টু হচ্ছে 4 ডিভাইড হচ্ছে 0.0821 ইন্টু হচ্ছে 271, তাতে আমাদের আসে কত, হ্যাঁ হয়েছে তো, অবশ্যই এক্স্যাক্টলি মিলে নাই, আসছে
8.34 গ্রাম। তোমাদের অ্যান্সার দেওয়া আছে কত? 709.66 সামথিং দেওয়া আছে। বুঝছো? আচ্ছা, তার আমি আবার একটু ক্যালকুলেশন করে দেখি ভুল আসছে কিনা। 0.197 ইন্টু হচ্ছে 4 ইন্টু হচ্ছে 20,000 ভাগ হচ্ছে 0.0821 ইন্টু হচ্ছে 271। না, এটাই অ্যান্সার আসে। ঠিক আছে, এটা একটু অ্যান্সারে ঝামেলা আছে। তোমার অ্যান্সারটা দেওয়া আছে। স্যার হ্যাঁ বলো। স্যার ওই যে চাপ আছে না, চাপ তো আপনি 7 পর্যন্ত ধরছেন, ওখানে যদি আরেকটা ঘর ধরেন তাহলে আসবে, আমারটা একটাই আসছে। আচ্ছা তাই? আচ্ছা দাঁড়াও আমি ট্রাই করতেছি। 150 ভাগ হচ্ছে 760, তাহলে আসে হচ্ছে গিয়ে, এরপরে হচ্ছে গিয়ে আমরা যদি এখানে 4 পর্যন্ত ধরি, তাই তো? এখানে যদি 4 পর্যন্ত ধরি, 4 অ্যাটমসফিয়ার, তাহলে এখানে লিখলাম 4 মনে করো, তাহলে কি আসে 0.1974 ইন্টু হচ্ছে গিয়ে 20,000 ইন্টু হচ্ছে 4 ভাগ হচ্ছে 0.0821 ইন্টু হচ্ছে 271। হ্যাঁ তখন আসে, হ্যাঁ তখন আসবে। যাই হোক, ওইটা আসলে ওই দশমিকের জন্য একটু হেরফের হয়, আর কিছু না, বুঝছো? এটা বুঝছি আমরা সবাই। জি স্যার। ওকে, এরপরে 9 নাম্বারও প্রবলেম বললাম। 9 নাম্বারটা কি আছে দেখি। 9 নাম্বারটায় আছে গিয়ে 760 মিলিমিটার মার্কারি চাপ। তাহলে এটা আমাদের পিয়নটা হচ্ছে 760 মিলিমিটার মার্কারি চাপ। তাহলে 760 মিলিমিটার মার্কারি চাপ মানে কি? 1 অ্যাটমসফিয়ার, তাই কি না বলো? 760কে যদি 760 দ্বারা ভাগ করি, তাহলে সেটাকে আমরা কি 1 অ্যাটমসফিয়ার লিখতে পারি। এখানে অ্যাটমসফিয়ারে না নিলেও হবে, কারণ হচ্ছে গিয়ে দুইটা চাপ দুইটা আয়তন আছে, এটা অ্যাটমসফিয়ার আমরা না নিলাম, কারণ এখানে মোলার গ্যাস দুর্ভোগটা আমাদের ব্যবহার করতে হবে না। যদি মোলার গ্যাস দুর্ভোগ ব্যবহার করতে না হয়, তাহলে অ্যাটমসফিয়ার লিটারে যে নিতে হবে এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তাহলে পিয়ন দেওয়া আছে এটা, তারপর দেখো বিয়ন আছে কত? বিয়ন আছে হচ্ছে 1250 ml দেওয়া আছে। এটা তো সহজ, এটা কেন পারলা না? P2 এর মান আছে কত? 220 মিলিমিটার মার্কারি আছে। V2 এর মানটা আমরা ক্যালকুলেশন করি, তাহলে P1 V1 ইকুয়াল টু কী হবে? P2 V2। তাহলে V2 ইকুয়াল টু হচ্ছে দেখো P1 V1 ডিভাইডেড বাই হচ্ছে P2। তাহলে P1 এর মান আছে 760, V1 এর মান হচ্ছে 1250 ডিভাইডেড বাই হচ্ছে 720। তাহলে 760 ইন্টু হচ্ছে গিয়ে 1250 ডিভাইড হচ্ছে 720, তাহলে আমাদের কত আসলো?